পা চলছে না ওর। 180 পাউন্ডের শরীর কাঁধে নিয়ে ছোটাছুটি করায় ক্লান্ত হয়ে পড়েছে। কপালে ঘাম জমেছে। আশঙ্কা যে কোনো সময় পিঠে একটা বুলেট ঢুকবে, সপাটে আছড়ে পড়বে ধুলোর বুকে। ফের সরব হয়ে উঠল ম্যাটের পিস্তল। জেমসের পিঠের উপর ঝুলে পড়া অবস্থায় কিভাবে যেন ওর বেল্ট থেকে শেল নিয়ে পিস্তল রিলোড করে ফেলেছে। গেট দিয়ে ছুটে আসছিল একজন। বুকে গুলি লাগায় পিঠ বাঁকা হয়ে গেল লোকটার। তারপর হুড়মুড় করে লুটিয়ে পড়ল মাটির উপর। ওয়াগনটা আর কয়েক গজ দূরে মাত্র। দাঁতে দাঁত চেপে গতি বাড়ানোর চেষ্টা করল জেমস। ইয়ার্ডের গেটে দুজন বেরিয়ে এসেছে। ঠিক এ সময় ওয়াগনের আড়ালে পৌঁছে গেল ওরা। ভাগ্য ভালো, পাটাতন নিচু বলে অনায়াসে ওয়াগনের পাটাতনে ম্যাটকে নামিয়ে দিল জেমস। তারপর নিজেও ডাইভ দিল। আশপাশ দিয়ে ছুটে যাচ্ছে তপ্ত সীসা, ওয়াগনের গায়ে বিচ্ছে। ঠিক আছো তো তুমি? হাঁপাতে হাঁপাতে জানতে চাইল জেমস। হ্যাঁ, দাঁতে দাঁত চেপে ব্যথা হজম করছে ম্যাট, কিন্তু স্বীকার করলো না। আমার পিস্তলটা নাও। দাও, তোমারটা লোড করে দিচ্ছি। মাথা বের করে তাকালো জেমস। ট্রাফের পাশে এক লোককে দেখতে পেল। গুলি করতে ডাইভ দিয়ে আড়ালে চলে গেল লোকটা। অন্য তিনজন ইয়ার্ডের এক ওয়াগনের আড়ালে চলে গেল। স্টাবলের কোণে আছে আরও কয়েকজন। ধরো ওকে বয়েজ। কর্কশ উল্লসিত কণ্ঠ কিন বিলিংসের। এবার আটক করেছি ওকে। কণ্ঠস্বর বরাবর নিজের পিস্তল খালি করে ফেলল জেমস, কিন্তু বিলিংসের খড়খড়ে হাসি থামল না। শূন্য পিস্তল ম্যাটের হাতে ধরিয়ে দেওয়ার সময় দেখল আরও এগিয়ে এসেছে প্রতিপক্ষ। মিনিট খানেক পেরিয়ে গেল নীরবতার মধ্যে। জেমস খেয়াল করল ধীরে ধীরে এগিয়ে আসছে নেকড়ের দল। ইন্ডিয়ানদের মতো সন্তর্পণে ছুটছে এক আড়াল থেকে আরেক আড়ালের উদ্দেশ্যে। এবার আর রক্ষে নেই জেমস, বিষণ্ণ সুরে বলল ম্যাট। অপেক্ষা করো। চাপা স্বরে বলল জেমস। উঠে দাঁড়াবো আমি। আমাকে দেখে ছুটে আসবে ওরা, তৈরি থেকো। জেমস, তুমি বরং বেরিয়ে যাওয়ার চেষ্টা করো, আমি কাভার করব। জেনির দায়িত্ব রইল তোমার উপর। তোমাকে নিয়েই বেরোবো। এখনো সময় আছে জেমস। জেনির নিরাপত্তার খাতিরেই তোমার যাওয়া উচিত। না, খোদার দোহাই না, কর্কশ কণ্ঠে দাবরানি দিল জেমস। দায়টা আমার, কারণ আমার কারণেই ঘটছে এসব, এবং মুক্তির পথটা খুঁজে নেয়া আমারই দায়িত্ব। উঠে বসলো ও দেখল স্টাবলের উদ্দেশ্যে ছুটছে এক লোক। গুলি করল ও, কিন্তু লাগলো না লোকটার গায়ে। কিন বিলিংস। স্টাবলের কোণে জ্বলন্ত লণ্ঠনটা গুলি করে নিভিয়ে দিল সে। অন্ধকার হয়ে গেল জায়গাটা। হতাশা বোধ করছে জেমস। পাদে আটকা পড়েছে ওরা। ম্যাটকে ফেলে যেতে পারবে না ও। কিন বিলিংসও সেটা ভালো করেই জানে। বাতি নেই এখন বয়েজ, এবার ধরো ওদের। স্বেচ্ছাহে চিৎকার করল বিলিংস। মাথা পিছু $100 পাবে। ম্যাট গুলি করল এবার। ওয়াগনের এক পাশে সরে গেছে। তীব্র খিস্তি করল মোনার্ক ম্যানেজার। আচমকা আড়াল ছেড়ে বেরিয়ে এলো সবাই। অর্ধবৃত্তের আকারে ছুটে আসছে। পিস্তল খালি করে ফেলল জেমস। শূন্য চেম্বারে হামারের ক্লিক শব্দ হতে ধক করে উঠল কলজে। আচমকা গম্ভীর একটা কণ্ঠ প্রশান্তি এনে দিল ওর শরীরে। কিছুক্ষণ আটকে রেখো ওদের। জ্যাক রাইলির বেপরোয়া কণ্ঠ কানে এলো ওর। এখনই পৌঁছে যাব আমরা। ব্যাটাদের লড়াই করবার স্বাদ জনমের তরে মিটিয়ে দেব। অফিসের পিছন দরজা দিয়ে বেরিয়ে এলো 4 ড্রাইভার। সর্বাগ্যে জ্যাক। জলদি জ্যাক, চিৎকার করলো জেমস। টের পেল পিস্তলের শেষ গুলিটা বাতাসে পাঠিয়ে দিয়েছে ম্যাট। ছুটন্ত এক লোক আচমকা থমকে দাঁড়ালো, যেন পিছন থেকে টেনে ধরেছে কেউ। ধীরে ধীরে হাঁটু ভেঙে পড়ে গেল। এরপর দ্রুত হাতে পিস্তল রিলোড করছে জেমস। মুহূর্তের জন্য বিলিংসের কোনো লোকই পাল্টা গুলি করল না। নীরবতার মাঝে আচমকা ইয়ার্ডের সামনের অংশে ছুটন্ত পায়ের শব্দ শোনা গেল। লোকটা কিন বিলিংস। তার লোকেরাও টের পেয়ে গেছে পালাচ্ছে ও। চিৎকার করলো একজন। কেউ একটা দেয়াশালাই জ্বালো তো। ওয়াগনের সামনের
দিকে চলে এলো জেমস। ভেড়া ডিঙিয়ে স্টবলের ছাদে উঠে এলো। ওপাশে নতুন ইয়ার্ডের আঙিনায় লাফিয়ে নামলো। ছুটতে শুরু করলো উদ্ভ্রান্তের মতো। ম্যাটকে নিয়ে আপাতত চিন্তা করতে হবে না, জানে ও। জ্যাক রাইলি ইয়ার্ডে পৌঁছাবার আগেই পালিয়ে যাবে কিন বিলিংস। কিন্তু গেট পেরিয়ে কি করবে লোকটা? নিশ্চয় শহরের মূল অংশের দিকে ছুটবে। নিজের সব কিছু বাজি রাখতে ও রাজি আছে জেমস। ধারণাটা এতই নির্ভুল। ইয়ার্ডের ওপাশে বেড়ার কাছে পৌঁছে গেল ও। উল্টো দিকে কিন বিলিংসের ছুটন্ত পদশব্দ শুনতে পাচ্ছে। লাফিয়ে দেয়ালের কিনারা চেপে ধরল। শরীর টেনে তুলে উঠে বসল উপরে। শেষে ওপাশে লাফিয়ে পড়ল। গলির মাথায় পৌঁছে গেছে বিলিংস। শহরে বাতির চান আলোর বিপরীতে বিশাল কাঠামোটা স্পষ্ট দেখা যাচ্ছে। বিলিংস, শীতল চড়াসরে ডাকল জেমস। আচমকা থমকে দাঁড়ালো সে। তারপর ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। পালাচ্ছ কেন বিলিংস? খেলাটা শেষ করে যাও। অন্ধকার গলির ভিতর সে দিয়ে গেল বিলিংস। দেয়ালের কোণে অবস্থান নিল। মুহূর্তের জন্য ভেবেছিল ধরা দেবে, কিন্তু পর মুহূর্তে চিন্তাটা বাতিল করে দিয়েছে। পিছনে ছুটে আসবে জেমস কারভার। অনায়াসে ফুটো করা যাবে তাকে। হোলস্টারের গায়ে লেপ্টে আছে ওর হাত। আচমকা জেমসকে আসতে দেখে বিদ্যুৎ খেলে গেল হাতে। চোখের নিমেষে উঠে এলো পিস্তলটা। বিলিংসকে দেখেনি জেমস, কিন্তু হোলস্টারের চামড়ার সঙ্গে হাতের দস্তানার অস্পষ্ট খসখস শব্দই সক্রিয় করল ওকে। ওর বেচাল অবস্থার সুবিধে নিল মোনার্ক ম্যানেজার। কোমরের কাছ থেকে গুলি করল পরপর দুবার। কমলা আগুন আর গাঢ় অবয়ব এবার দেখতে পাচ্ছে জেমস। নিশানা করে পরপর কয়েকটা বুলেট পাঠিয়ে দিল। বুক পেতে 3টা বুলেটই নিল কিন বিলিংস। তারপর আছড়ে পড়ল ধুলোর উপর। কিছুক্ষণ অপেক্ষার পর এগিয়ে এলো জেমস। নিশ্চিত হলো কিন বিলিংস আর জ্বালাতে আসবে না কাউকে। পিছনে গলিতে হই হল্লা কানে আসছে ওর। জ্যাকের দলবলের চড়া কণ্ঠই বেশি শোনা যাচ্ছে, কিন্তু খুব একটা মনোযোগ দিয়ে শুনছে না ও। সিলিয়া কি বলেছিল? কেইক কারভার কি ওর বাসায় অপেক্ষা করছে? হ্যাঁ, তাই বলেছে। সিদ্ধান্ত নিয়ে দ্রুত পা চালালো জেমস। উদ্দেশ্য চেলিয়া হিউস্টনের বাসা। খোলা পিস্তল ওর হাতে। জিরার্ডকে গলির মুখে দেখতে পেয়ে এগিয়ে গেল। কোথায় যাচ্ছ? জানতে চাইল খনির সুপার। গেলেই দেখবে। 21। বেশ কিছুক্ষণ হলো গোলাগুলির শব্দ থেমে গেছে। হয়তো কিছুটা ঝামেলা হয়েছে, ভাবছে কেইক কারভার। আর টিকতে পারবে না ওয়েস্টার্ন। ফলাফল সহজ যে অনুমেয়। জেমস কারভার আর ম্যাট রায়ান এখন মৃত। সেই চূড়ান্ত বিজয়ী। চিন্তাটা মাথায় আসতে মৃদু হাসল সে। সন্তোষ বোধ করছে নিজের উপর। পরিকল্পনাটা সত্যি কাজে দিয়েছে। নিশ্চিত সংবাদ নিয়ে এখনই আসবে বিলিংস বা অন্য কেউ। প্রতিদ্বন্দ্বীর দুঃখজনক মৃত্যুতে কি প্রতিক্রিয়া দেখাবে তাই নিয়ে ভাবছিল সে। আচমকা ছুটন্ত পদ্মশব্দ শুনতে পেল। দরজার দিকে এগোলো কারভার। ভাবছে কিন বিলিংস এসেছে। খোলা দরজায় এসে দাঁড়ালো জেমস। কারভার কিছু বুঝবার আগেই ভিতরে ঢুকে পড়ল। পিছনে আরও একজন লোক আছে, কিন্তু তাকে দেখতে পেল না কারভার। সভয়ে দুপা পিছু হটল মোনার্ক মালিক, যেন জেমসের ভূত দেখছে। তোমার পরিকল্পনা ভেস্তে গেছে কেই, গম গম করে উঠল জেমসের কণ্ঠ। কিছু বলবার চেষ্টা করলো মোনার্ক মালিক, যেন কিছু বলবার চেষ্টা করলো সে, কিন্তু ব্যর্থ হলো। এবার কামরার ভিতরে ঢুকলো জিরার। হাতড়ে দেখলো মোনার্ক মালিকের পকেটে কোনো পিস্তল আছে কিনা। তারপর পিছিয়ে গেল। বসো, তীক্ষ্ণ স্বরে নির্দেশ দিল জেমস। সবচেয়ে কাছের চেয়ারের দিকে কারভারকে ঠেলে দিল জিরার। ঠিক তার সামনে গিয়ে দাঁড়ালো জেমস। তুমি কেইক কারভার নও। উত্তর দিল না সে। প্রচণ্ড চর কষল জেমস তার গালে। দীর্ঘ হয়ে গেছে ওর চোয়াল, চোখে খুনের নেশা।
আমি কেক কারভার, দুর্বল কণ্ঠে বলল সে। কোটের ল্যাপেল ধরে শীর্ণ দেহটা টেনে তুলল জেমস। মিথ্যে বলছো। তুমি যে কেক কারভার নও সেটা ভালো করেই জানি। গায়ের জোরে তাকে ঠেলে দিল জেমস। চেয়ারের উপর আছড়ে পড়ল মোনার্ক মালিক, এত জোরে যে কেঁপে উঠল চেয়ারটা। ক্যাচ ক্যাচ শব্দ উঠল। পাছার নিচে ধাতব শক্ত কিছুর অস্তিত্ব অনুভব করল কেক কারভার। সংঘর্ষের ফলে তীব্র ব্যথা ছড়িয়ে পড়ল সারা দেহে। সহসা কারণটা মনে পড়ল। সেলিয়া হিউস্টনের পিস্তলটা এখানে ছুঁড়ে ফেলেছিল কিন বিলিংস। ধীরে ধীরে পিছনে হাত সরিয়ে নিল সে। আঙুলে ঠেকল পিস্তলটা। জেমস বা জিরার্ড কারো হাতেই পিস্তল নেই। লাফিয়ে উঠে দাঁড়ালো কারভার। হাতে চলে এসেছে পিস্তল। পা দিয়ে ঠেলে চেয়ারটা পিছনে সরিয়ে দিল সে। কুৎসিত বিদ্রুপের হাসি ঝুলছে ঠোঁটের কোণে। কি যেন জিজ্ঞেস করেছ আমাকে? মাথার উপরে দুহাত তুলে ফেলেছে জিরার্ড। পিস্তলটার দিকে তাকালো জেমস। মনে পড়ল ওটা কার এবং ওটার ভিতরে কি আছে তাও মনে পড়ল। ধীরে ধীরে মাথার উপর হাত তুলল ও পিছিয়ে এলো কয়েক পা। কি কেমন বুঝছো এবার? খড়খড়ে স্বরে জানতে চাইল কেক কারভার, কণ্ঠে সন্তুষ্টি। এবার পেয়েছি তোমাকে। কি কারণে তোমাকে খুন করতে বাধ্য হয়েছি। লোয়েলকে ব্যাখ্যা করতে মোটেও অসুবিধে হবে না। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল জেমস আর চোখে জিরারকে দেখল। প্রবল বিস্তৃষার সঙ্গে কারভারকে দেখছে চায়না বয় সুপার। আমাদের গুলি করবে তুমি? উপায় নেই, তুমি বাধ্য করেছ। নীরবে কিছুক্ষণ কেক কারভারের চাপা উল্লাস দেখল জেমস। তোমার কাছে কোনো অনুনয় বা অনুরোধ করব না আমি কারভার। কারো যখন শেষ সময় আসে শত চেষ্টায়ও এড়ানো যায় না। কিন্তু কয়েকটা প্রশ্নের উত্তর জানবার আছে আমার। এটা কোনো চালাকি হলে কাজে আসবে না, কঠিন স্বরে বলল কারভার। বাইরে কারো সাড়া পেলেই তোমাকে গুলি করব আমি। তাহলে কথা বলতে পারি যতক্ষণ আমি চাইব। কি জানবার আছে তোমার? পিস্তলটার দিকে তাকালো জেমস। তুমি কেক কারভার নও কিভাবে জানলে? আজ রাতের আগে জানতাম না, কারণ চাচাকে কখনো দেখিনি আমি। কিন্তু আচমকা একটা জিনিস মনে পড়ল। বিব্রত বা অপথিত হলে তুমি নাকি ডান কানের লতি ধরে টানো? হতে পারে, মনে করতে পারছি না। বাবার কাছে শুনেছি মেক্সিকান যুদ্ধে ডান কান হারিয়েছিল চাচা। কথাটা মনে করতে অনেক সময় লেগে গেছে। ঠিকই জানো। ভেবেছি ব্যাপারটা কখনো ধরতে পারবে না তুমি, যেহেতু চাচাকে কখনো দেখনি। চাচা কোথায়? মৃদু হাসলো কারভার। জায়গা মতো পাঠিয়ে দিয়েছি মিশরীর একটা জেলে। খুনের দায়ে ফাঁসিয়ে দিয়েছি ওকে। দেখতে কিছুটা হলেও মিল আছে আমাদের। তো ওর নাম ভাঙিয়ে সেন্ট লুইসের ব্যাংক থেকে টাকা তুলে কেটে পড়লাম আমি। এখানে এসে ব্যবসা শুরু করলাম। সামান্য টাকা থেকে বিশাল এক সাম্রাজ্য গড়ে তুলেছি, তাই না? বেঁচে আছে সে? হ্যাঁ। আগামী 3 মাসের মধ্যে আমার খোঁজে হয়তো চলেও আসতে পারে। ঠিক এজন্যই তোমাকে আসতে বলেছি আমি। বুঝলাম না। কেক কারভার তোমার কথা বলেছিল আমাকে, সেজন্যই তোমাকে চিঠি লিখে এখানে চলে আসতে বললাম। জানি জেল থেকে বেরিয়েই আমার খোঁজে এখানে চলে আসবে সে। ইচ্ছে ছিল ব্যবসাটা তোমাকে বুঝিয়ে দিয়ে সমুদ্রের কাছাকাছি চলে যাব, আমাকে চাচা মনে করে লাভের অর্ধেক টাকা পাঠাতে। আসল কেক কারভার এলে জালিয়াতির সন্দেহে গ্রেপ্তার হতো, কিন্তু দূরের থেকেই নিয়মিত বখরা পেয়ে যেতাম আমি। সে তোমাকে বিশ্বাস করাতে পারলেও পালিয়ে যাওয়ার যথেষ্ট সময় থাকতো আমার হাতে। দারুণ পরিকল্পনা, তাই না? কিন্তু অবলা নারীকে সাহায্য করতে অধীর হয়ে পড়লে তুমি। টাকাটা ফেরত দিতে বাধ্য করলে আমাকে। তোমাকে সঙ্গে নিয়ে ওদেরকে ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনাও করেছিলাম। শ্রাক করল সে। পরিকল্পনাটা অবশ্য কাজে আসেনি, বরং আমার জন্য একের পর এক ঝামেলা তৈরি করেছ তুমি। কিন্তু দেখতেই পাচ্ছ শেষ পর্যন্ত কে জিতেছে। এটা অবশ্য নতুন কিছু নয়, সব সময় আমিই জিতি। মোনারকে আগুন লাগিয়েছিল কে? হাসলো কেক কারভার। আমি।
স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো জেমস। নিজের আউটফিটে আগুন দিয়েছ তুমি? ঠিক। তোমাকে জেলে ঢুকিয়ে ঝামেলা চুকিয়ে দিতে চেয়েছি। সেলিয়া হিউস্টনকে ভাড়া করেছিলাম আমরা। তোমাদের দুর্বলতাগুলো জানানোই ছিল ওর দায়িত্ব। পরে জিম রাফের জায়গায় যাতে তুমি ওয়াগান চালাও, প্রথম সুযোগ পেয়েছিলাম আমরা। কিন্তু মার্কে বিলিংস তোমাকে এতটা ভয় পাচ্ছিল যে তোমার সামনে ভয় পাচ্ছিল যে তোমার ওয়াগনও স্পর্শ করতে চাইছিল না। তাই নিজেই ব্রেক লেবারটা অর্ধেক কেটে ফেললাম আমি। ভেবে দেখলাম দুর্ঘটনায় যদি নাও যাও, খেপে গিয়ে কিন বিলিংসকে নির্ঘাত খুন করে ফেলবে। আর খুনের দায়ে তোমাকে জেলে ভরবে লোয়েল। কিন্তু ওকে খুন করতে পারোনি। উপায় না দেখে আগুন লাগালাম। ভেবে দেখলাম সেজন্য তোমাকে দায়ী করতে পারলে কাজ হয়ে যাবে। সেলিয়া হিউস্টন অ্যালিবাই দেওয়ায় তাও হলো না। তার মানে বিলিংস আর আমাকে দুজনকেই সরিয়ে দিতে চেয়েছ? সত্যি দারুণ পরিকল্পনা, যদিও কাজ হয়নি শেষ পর্যন্ত। দুঃখিত জেমস, তোমার সময় শেষ। আরেকটা প্রশ্ন, ম্যাটকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়েছিল কে? আমি। ভেবেছিলাম তাদের দুজনেই অচল হয়ে পড়বে। বেজন্মা কুত্তা, কর্কশ স্বরে গাল বকল জিরার্ড। নোংরা একটা শিয়াল তুমি। ম্যাটকে ধাক্কা দিয়েছ তুমি, ব্রেক লেবার কেটেছ এবং মোনার্ককে আগুন লাগিয়েছ, কিন্তু চায়না বয়ে বিস্ফোরণের ব্যাপারটা? রেগে মেগে বোধহয় গুলি করতে যাচ্ছিল সে। পিস্তলের নল ঘুরে গেছে জিরার্ডের দিকে। জেমসের বুকে স্থির হলো আবার। আমি চুক্তি বাতিল হয়ে যাবে বলে বিলিংসকে খুন করবে তুমি নিশ্চিত ধরে নিয়েছিলাম। লোয়েল তোমাকে গ্রেপ্তার করবার পর ঝুলিয়ে দেবে, তাও একরকম নিশ্চিত ছিলাম। এটাও কাজে আসেনি। আর ঠিক এজন্যই আজকে এই আয়োজন। উদ্দেশ্যপূর্ণ দৃষ্টিকে জেমসকে দেখল সে। গত রাতে আমার উদ্দেশ্যে গুলি করেছ তুমি। কেঁপে উঠবার এটাও একটা কারণ। বাধ্য হয়ে সিদ্ধান্ত নিতে হয়েছে। কিন্তু শেরিফকে কি বলবে? ওকে বুঝ দিতে সমস্যা হবে না। আসল কেক কারভার এখানে আসবার আগেই সবকিছু বেচে দিয়ে চলে যাব। মুখটা কঠিন হয়ে গেছে তার। একটু আগের উল্লসিত ভাবটা নেই। বাইরে ছুটন্ত পদশব্দ পাওয়া গেল। সময় শেষ, পিছিয়ে যাও জিরার্ড। পিছিয়ে গেল খনি সুপার। ঘেমে গেছে মুখ। জেমসের মুখে ক্ষীণ হাসি। কি ব্যাপার, হাসছো যে? মজা আর কি হলো? তোমার খেলা শেষ কারভার। তোমাকে ধরতে আসছি আমি বলে এগোতে শুরু করলো ও। বিন্দুমাত্র সময় নষ্ট না করে কেক কারভার ট্রিগার টেনে দিল। বদ্ধ করে ছোট্ট পিস্তলের শব্দ বিস্ফোরণের মতো হলো, কিন্তু ফলাফলটা অপ্রত্যাশিত। আগের মতোই একই গতিতে এগোচ্ছে জেমস। সব কিছু স্বীকার করবার জন্য ধন্যবাদ, বলল জেমস। শুধু তাই নয়, একজন সাক্ষীর সামনে স্বীকার করেছ। আতঙ্কে পিছু হটল সে, ফের গুলি করলো। এবারও কিছুই হলো না জেমসের। খেপে গিয়ে এক পা আগে বাড়ল কারভার। দুহাত দূর থেকে একের পর এক গুলি করে পিস্তল খালি করে ফেলল। মুখে চরম বিস্ময়। দ্রুত চেম্বার খুলে খালি সেলগুলো ফেলে দিল সে। ঝুলে পড়েছে চোয়াল। প্রচণ্ড ঘুষি খেয়ে টেবিলের উপর আশ্রে পড়ল কারভার। জেমসকে এগোতে দেখে পিছু হটল, কিন্তু সরে যেতে পারল না। আরেক ঘুষিতে দেয়ালের কোণে ভূপতিত হলো সে। পাশে স্টোভ হাতড়ে পোকার দণ্ডটা খুঁজে পেল মোনার্ক মালিক। এবার খ্যাপা দৃষ্টি ফুটে উঠল তার চোখে। মাথার উপর তুলল দণ্ডটা। রাগে কুৎসিত হয়ে গেছে মুখ, কিন্তু ওটা চালানোর আগেই তার মুখে আঘাত হানল জেমসের মুঠি। রাগে জ্বলছে জেমসের চোখ। একের পর এক আঘাত করতে থাকলো। পোকার দণ্ডের আঘাত লাগছে ওর গায়ে, কিন্তু ভ্রুক্ষেপ করছে না। রাগে দপদপ করছে মাথা। খুনের নেশায় পেয়ে বসেছে। নিজেও জানে না কখন উন্মত্ত হয়ে উঠেছে। মাথায় পোকার দণ্ডের একটা আঘাত পড়তে চোখে সর্ষে ফুল দেখল ও। সুযোগটা পুরোপুরি কাজে লাগালো কেইক কারভার। একের পর এক আঘাত করতে থাকলো ওকে। অজান্তে পিছু হটল জেমস। দেয়ালে পিঠ ঠেকে গেছে।
আচমকা ফের আঘাত হানল কারভার। মাথা নিচু করে এড়ানোর চেষ্টা করলো জেমস। ঘাড়ে লাগলো আঘাতটা। ওর মনে হলো মাথার উপর দিকটা সম্পূর্ণ অবশ হয়ে গেছে। দুর্বল বোধ করছে ও। মাথা নেড়ে বিপর্যস্ত অবস্থা কাটানোর চেষ্টা করলো। দেখলো ফের আঘাত হানছে কারভার। অদম্য ক্রোধ আর জেদে তেতে উঠল জেমস। হাত বাড়িয়ে কোনোই দিয়ে ঠেকালো আঘাতটা। তারপর অন্য হাতে চেপে ধরল পোকার দণ্ড। টান মেরে ছাড়িয়ে নিল কারভারের হাত থেকে। পাটা আঘাত করলো এবার। মাথার সঙ্গে সংঘর্ষে ভোঁতা শব্দ হলো। সপাটে মেঝে লুটিয়ে পড়ল কারভার। নড়ছে না, স্থির পড়ে আছে। এমনকি বুকও ওঠানামা করছে না। দেয়ালের সঙ্গে হেলান দিয়ে স্থির হয়ে দাঁড়ালো জেমস। মাথা নেড়ে নিজেকে সামলে নেয়ার প্রয়াস পেল। দরজায় পদশব্দ হতে ফিরে তাকালো। দেখল ছুটে আসছে জেনিফার রায়ান। উড়ে এসে ওর বুকে আছড়ে পড়ল মেয়েটা। পিছনে শেরিফ স্যামুয়েলকে দেখতে পেল জেমস। চোখ সরু করে কেইক কারভারের অনড় দেহটা দেখছে সে। এগিয়ে এসে পরখ করলো। পালস পরীক্ষা করে সোজা হয়ে দাঁড়ালো। ওকে খুন করেছ তুমি জেমস? একেবারে ঠান্ডা মাথায় খুন? 22 কিসের খুন? প্রতিবাদ করলো জিরার্ড। ওই খুন করতে যাচ্ছিল আমাদের। যাই হোক, এটা খুনি, জেদিস্বরে বলল লোয়েল। সতর্ক দৃষ্টিতে তাকালো জেমসের দিকে। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে ও। নিজেকে পুরোপুরি ফিরে পায়নি। চোখে বেপরোয়া চাউনি। জেনিকে বুকের উপর থেকে সরিয়ে দিয়ে এক পা এগোলো। সাবধান শেরিফ, খুব সাবধান। এবার আর খাতির করব না তোমাকে। স্পষ্ট হুমকি সুর ওর কণ্ঠে। ওই লোক এমনকি কেইক কারভারও নয়। লোয়েলের সামনে এসে দাঁড়ালো জিরার্ড। ও কে জানো? কেইক কারভার বলে যাকে এত খাতির করেছ এতদিন, আসলে সে ব্যাংক ডাকাত আর জোচ্চোর। তারপর কেইক কারভারের পরিচয় আর পরিকল্পনা ব্যাখ্যা করলো সে। নীরবে সব শুনল লোয়েল। একটু আগে সে নিজেই ওয়েস্টার্নের কম্পাউন্ডে ম্যাট আর জেমসের উদ্দেশ্যে গুলি ছুঁড়েছে। শেষ পর্যন্ত ওয়েস্টার্নেরই বিজয় হয়েছে। কিন বিলিংস এবং কেইক কারভার দুজনেই মৃত। যে কোনো ধুরন্ধর রাজনীতিকের মতো সে জানে কখন বিজয়ী দলের পক্ষ নিতে হয়। অজ্ঞতার ভান করাই উচিত হবে এখন। এই তাহলে ব্যাপার। জিরার্ডের ব্যাখ্যা শেষ হতে বিস্ময় দেখা গেল শেরিফের মুখে। আত্মরক্ষার খাতিরে খুন করবার অধিকার সবারই আছে। তারপর ভিড়ের দিকে ফিরল সে। কেউ কি কম্পাউন্ডে লড়াইটা দেখেছ? আমি দেখেছি, জানালো জ্যাক রাইলি। সেলিয়া হিউস্টন ছাড়াও বেশ কয়েকজন কৌতূহলী লোক চলে এসেছে। কি হয়েছিল বর্ণনা করলো জ্যাক। তার সঙ্গে নিজের অভিজ্ঞতা বয়ান করলো জেনি। বিলিংসকে দেখেছ কেউ? শেষে জানতে চাইল সে। মারা গেছে, জানালো এক ড্রাইভার। মৃত? সত্যি? দুজনেই মারা গেছে ওরা, কারভার আর বিলিংস। তুমি দেখনি শেরিফ? বিদ্রুপের স্বরে জানতে চাইল সেলিয়া হিউস্টন। না। গোলাগুলি শব্দে এদিকে আসছিলাম। এক পথচারী বলল কেইক কারভার আর জেমস লড়াই করছে। দৌড়ে এদিকে চলে এসেছি আমি। তাহলে তুমি জানো না বিলিংস মারা গেছে? একই সুরে জানতে চাইল সেলিয়া। না, এইমাত্র জানলাম। এক পা এগিয়ে তার মুখোমুখি দাঁড়ালো মেয়েটি। চোখ জ্বলছে। আচমকা লোয়েলের কোটের সামনের পকেটে হাত ঢুকিয়ে দিল। একটা কাগজ বের করে আনলো। এই চেকের ব্যাপারটা তাহলে কিভাবে ব্যাখ্যা করবে? সকালে কারভার আমাকে দিয়েছে ওটা। মিথ্যে বলছো। নিজের চোখে আমি দেখেছি কিন বিলিংসের পকেট থেকে বের করে নিয়েছো তুমি। মিথ্যে বলছো তুমি ম্যাম। তপ্তস্বরে প্রতিবাদ করলো লোয়েল। ঘুরে জেমসের দিকে ফিরল সেলিয়া। এবার প্রমাণ করতে পারবো যে আমি বিশ্বাসঘাতক নই মিস্টার কারভার। বিলিংসের পকেট থেকে শেরিফকে চেকটা নিতে দেখেছি। কিন বিলিংসকে ওটা পকেটে ঢোকাতেও দেখেছি আমি। আমার কামরায় একটু আগে চেকটা ওকে দিয়েছিল কেইক কারভার। আঙুল দিয়ে শেরিফকে নির্দেশ করলো মেয়েটা। বিলিংসের কাছে ওটা থাকবে আগে থেকে না জানলে সে কিভাবে জানবে বিলিংসের পকেটে ঠিক এই জিনিসটাই আছে? আমার প্রশ্নের উত্তর দাও। ম্যাটার আমাকে শেষ করে দেওয়ার বিনিময়ে বিলিংসকে ওই চেক দিয়েছিল কারভার। শেরিফের উদ্দেশ্যে বলল জেমস। এবার বলো কিভাবে ওটার কথা জানলে তুমি? ওহ, ভুলে গিয়েছিলাম, দ্রুত বলল শেরিফ। বিলিংসের কাছে চেকটা
এটা দেখেছি আমি। ওকে সার্চ করেছিলাম। এটা আমার কাজের অংশ, তাই না? তাহলে একটু আগে বললে কেন যে ওকে দেখোনি? চুপ করে থাকলো লোয়েল। তার মানে বিলিংসের সঙ্গে তোমার যোগসাজশের কথা জানতে দিতে চাও না? আচমকা জানতে চাইল জেনি। ঘুরে জেনির মুখোমুখি হলো লয়েল। কেন ওর সঙ্গে জড়াবো আমি? বলেছি তো, ভুলে গিয়েছিলাম। আমিই বলছি, কেন বিলিংসের সঙ্গে জড়িয়েছ? তীক্ষ্ণ বিদ্রুপ ঝরে পড়ল জেনির কণ্ঠে। আসলে সবই দেখেছ তুমি। তোমার সামনেই বিলিংসের ক্রুরা ম্যাট আর জেমসের খুন করবার চেষ্টা করেছে। মিথ্যে বলছো তুমি। স্বীকার করেছ চেকটা নিয়েছ, তাই না? হ্যাঁ। তাহলে তুমি সেই লোক। ওয়াগন ইয়ার্ডে বিলিংসের পকেট থেকে এক লোককে একটা কাগজ বের করতে দেখেছি আমি। এটা যদি স্বীকার করো তাহলে সব কিছু স্বীকার করতে হবে। নীরবতা নেমে এলো কামরায়। একটা দড়ি পাও কিনা দেখো তো, আচমকা ঘোষণা করলো জ্যাক। মিথ্যে বলে আমাকে ফাঁসাতে চাইছো তোমরা। এগিয়ে গিয়ে শেরিফের গালে চর কষল জেমস। তারপর পরপর দুটো দুটো ঘুষি হাঁকালো। মেঝেয় লুটিয়ে পড়ল শেরিফ। শুধু ফাঁসাবো না, ফাঁসিতেও চড়াবো। জ্যাক, দড়ি নিয়ে এসো তো। এই লোক ফাঁসি, স্বীকারোক্তি বা মুক্তি পাওয়ার মধ্যে পার্থক্য ধরতে পারছে না। কি করবে? মুখ বন্ধ করে থাকলে ফাঁসিতে ঝুলবে তুমি। আমাদের আটকাতে কোনো আইন নেই এখানে। কিন্তু যদি মুখ খোলো তোমাকে শহর থেকে চলে যেতে দেব। কাউকে খুন করেছ? লিন্স করো ওকে, প্রস্তাব করলো জ্যাক। বলছি সব, দ্রুত বলল লোয়েল। আগে প্রতিশ্রুতি দাও শহর ছেড়ে চলে যেতে দেবে আমাকে। হাত বাড়িয়ে দিল জেমস। একটা পিস্তল দাও তো। একজন একটা পিস্তল বাড়িয়ে দিল ওকে। কেউ যদি ওর দিকে এগিয়েছ তো গুলি করব আমি। এবার ওঠো। লোয়েল মুখ খুলো। হ্যাঁচড়ে প্যাঁচড়ে উঠে দাঁড়ালো শেরিফ। বিলিংসের সঙ্গে ছিলাম আমি, দুর্বল কণ্ঠে বলল সে। মোনার্ক আর ওয়েস্টার্ন দুটো আউটফিটকেই কৌশলে শেষ করে দিতে চেয়েছিলাম আমরা। কেইক কারভারের নির্দেশ মতো ম্যাট আর জেমসকে শেষ করে দিত বিলিংস। গত রাতে বিলিংসই গুলি করেছে কারভারকে। খেপে গিয়ে জেমসকে খুন করবার নির্দেশ দেয় কারভার। জেমস মারা গেলে আমরা ঠিক করেছিলাম কারভারকে ব্ল্যাকমেল করব। মোনার্ক থেকে তাকে খেদিয়ে আমরাই মালিক হব। ওয়েস্টার্নও শেষ হয়ে যেত। আমাদের প্রতিদ্বন্দ্বী থাকতো না কেউ। শেরিফ হিসেবে অনায়াসে মোনার্কের দখল নিতে পারতাম আমি। তারপর জেমসের দিকে ফিরল সে। আমাকে ছেড়ে দিচ্ছ তো? ঠেলে শেরিফকে দরজার দিকে নিয়ে গেল জেমস। বাইরে এসে বুট তুলে লাথি মারল লোয়েলের কোমরে। ধপাস করে আছড়ে পড়ল সে। তারপর কোনো রকমে উঠে দাঁড়িয়ে ছুটতে শুরু করলো। দেখতে যাচ্ছে বেটা সত্যি সহজ ছাড়ে কিনা। দরজার দিকে এগোলো জ্যাক রাইলি। ওর মতো বিষাক্ত কয়েটের পিউতের ধারে কাছে না থাকাই মঙ্গল। আমার কথা মনে রেখো জ্যাক, বলল জেমস। ওকে খুন করব না। দাঁত বের করে হাসল সে। আমি শুধু নিশ্চিত করতে যাচ্ছি যে ওর বদখত মুখটা আর দেখা যাবে না এখানে। উৎসাহী লোকজন অনুসরণ করলো ওকে। জেনি, সেলিয়া আর জিরাইডি থাকলো কামরায়। সেলিয়া, তোমার সম্পর্কে যা বলেছি সবই ফিরিয়ে নিচ্ছি আমি, দুঃখিত, হাসলো মেয়েটা। ঠিকই করেছ জেমস, হাত বাড়িয়ে দিল সেলিয়া। প্রতিবার নির্ভুল অনুমান করেছ, শুধু শেষবার। আজ রাতে ভেবেছিলে আবার তোমাদের ঠকাবো আমি। সব কিছুর জন্য সত্যিই লজ্জিত আমি। জেনির দিকে ফিরল। তোমার কাছেও ক্ষমা চাইছি। তুমি বরং ম্যাটকে বলো এসব। মিস্টার জিরার্ড ওর কাছে নিয়ে যাবে তোমাকে। বেরিয়ে গেল জিরার্ড আর সেলিয়া। জেমসের দিকে ফিরল জেনি। ওকেই দেখছে সে। চলো। জেনির হাত ধরে দরজার দিকে এগোলো জেমস। বেরিয়ে এসে গলি ধরে এগোলো ওরা। আচমকা হাত টেনে জেমসকে দাঁড় করালো জেনি। জীবনেও এত বড় মিথ্যে কেউ বলেনি আমাকে, তপ্ত স্বরে বলল ও। ভয় পেয়ে নাকি চলে যেতে চাইছিলে তুমি? কেন করলে কাজটা? জেনের কাঁধে হাত রাখলো জেমস। উপায় ছিল না জেন। কারণটা আন্দাজ করতে পারোনি? চেষ্টা করেছি কিন্তু মাথায় আসেনি। তোমার চোখে এমন কিছু দেখেছি
বাধ্য হয়ে অজুহাতটা দিতে হয়েছে। আমার চোখে কি দেখেছ? মুহূর্তের জন্য দ্বিধা করল জেমস, তারপর বলল, আমি দুঃখিত জেন। সত্যি সত্যি কারণটা জানতে চাও? আমি কি জিজ্ঞেস করিনি? আমার উপর জোর করছিলে তুমি, চাইছিলে আমি যেন থেকে যাই। না, জোর করিনি আমি। বলতে দ্বিধা নেই, সত্যি ভয় পেয়েছিলাম। ওয়েস্টার্নের তখন করুণ দশা। মনে হলো আমি থাকলে আরও দুর্ভোগ পোহাতে হবে তোমাদের। তার চেয়ে ত্রাণ হয়ে গেল জেমসের কণ্ঠ। কেন ভাবলে তোমাকে ছাড়া চলবে আমাদের? লম্বা দম নিল জেমস, তারপর জেনের চোখে চোখ রাখল। যাকে ভালোবাসি, নিজের কারণে তাকে নিঃস্ব হতে দেখলে ভালো লাগবে জেন? ও জেমস। জেমসের বুকের কাছে সরে এলো জেনি, রুদ্ধস্বরে বলল, তুমি যদি কাছে না থাকো তাহলে বাঁচতেও চাই না আমি। ঠিক এই জিনিসটাই তোমার চোখে দেখেছি। তারপরেও পিছিয়ে গেছো তুমি, কষ্ট দিয়েছ আমাকে। হাত বাড়িয়ে জেনির কোমর চেপে ধরল জেমস। দুই জোড়া ঠোঁট এক হলো ওদের। সমাপ্ত।